সো হ্যালো এভরিওয়ান, আমাদের ম্যাথের একটা প্র্যাকটিস ক্লাস চলছে যেটার সময়কাল হচ্ছে আমাদের সকাল 8:30। ওকে, তো কোন কোন এক্সামকে টার্গেট করে হচ্ছে? ডাব্লিউপি, কেপি এবং এমটিএস এর এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 59। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো। প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে কোনো পরীক্ষায় এ এবং বি যথাক্রমে সর্বোচ্চ নম্বর 60% এবং 30% নম্বর প্রাপ্ত করে। সর্বোচ্চ নম্বরের 60% এবং 30% নম্বর প্রাপ্ত করে মানে পায়। এই নম্বরের যোগ আমাদের এখানে বলে দিয়েছে হচ্ছে 783। পরীক্ষার পূর্ণমান কত, মানে টোটাল মার্কস কত? তাহলে এরকম টাইপের কোশ্চেন আমরা ডাইরেক্ট করবো যে পরীক্ষার আমি টোটাল মার্কস ধরে নিচ্ছি 100। তো 100-এর মধ্যে একজন পেয়েছে 60% মার্কস, ঠিক আছে? তাহলে 100-এর 60% হয়ে যাবে এটা 60। আরেকজন পেয়েছে 30%, তাহলে 100-এর 30% মানে এটা হয়ে যাবে 30। তাহলে টোটাল তারা মার্কস পেয়েছে কত এখানে? 90। কিন্তু আমাদের এখানে বলছে 783 মার্কস পেয়েছে। তাহলে 783 আমাদের এখানে যেটা আছে সেটা তারা পেয়েছে দুজনের টোটালে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছি তারা 90 পেয়েছে, তাহলে 90 দিয়ে ভাগ করব। এবার আমাদের বলছে পরীক্ষার পূর্ণমান কত? পূর্ণমান আমরা 100 ধরে নিয়েছি। তাহলে 100-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ করে দাও। জিরোর সাথে জিরো ক্যান্সেল। তাহলে এবার যদি আমরা 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 8 নং 72, আর এদিকে হচ্ছে 63, 7 নং 63, তাহলে 87, আর এদিকে 10 আছে, গুণ হয়ে যাবে, তাহলে 870 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশান বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে দেখো। কোনো স্থানের জনসংখ্যা বলছে 8500, এটি প্রথম বছরে 20% বৃদ্ধি হয় এবং দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি হয়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে সিম্পল, জনসংখ্যা এখন কত আছে? 8500 লেখো। তো প্রথম বছরে এটা বৃদ্ধি পাচ্ছে 20%, যত পার্সেন্টের বৃদ্ধি বলবে সেটা 100-র সাথে যোগ করে দেবে, তাহলে এটা হয়ে যাবে 120%। তার মানে এটা আমাদের হয়ে যাবে 120/100। ক্লিয়ার? এরপর বলছে 25%-এর বৃদ্ধি, তাহলে এটা আমরা 100-র সাথে 25 যোগ করব, তাহলে এটা হবে 125/100। পার্সেন্টের জন্য নিচে একটা 100 চলে আসবে। এবার এটার ক্যালকুলেশন করলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার চলে আসবে যে কত হবে জনসংখ্যাটা। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, এখানে জিরোর সাথে জিরো ক্যান্সেল, জিরোর সাথে জিরো ক্যান্সেল। 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে 120-কে কাটলে আমরা এখানে 30 পাচ্ছি। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 85 ইন্টু 3 5-এ গুণ করে দাও, 3 5-এ এটা হয়ে যাবে 15, আর একটা জিরো আছে, তার মানে 150। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এখানে জিরো চলে আসবে। 5 15 75-এর 5 হাতে আমার 7, আর এদিকে হয়ে যাবে 120 আর 7 127, 127। তাহলে 127/50 অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কত ইজিলি আমরা করতে পারবো কোশ্চেনগুলো, বুঝতে পারছো? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে কোনো শহরের জনসংখ্যা প্রথম বছরে 5% বৃদ্ধি হয়েছে এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পেয়েছে, মানে 5% কমেছে দ্বিতীয় বছরে। যদি দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা এত হয় তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? তাহলে এখানে কত ছিল বার করতে বলেছে। যদি এরকম কত ছিল অতীতের কথা বলে তাহলে আমরা ধরে নেব যে এক্স ছিল, জনসংখ্যা কত ছিল? এক্স। এবার এক্সের ওপরে দেখো প্রথমে 5%-এর বৃদ্ধি হয়েছে, তাহলে 5% তুমি সিম্পল কি করবে? বাড়িয়ে দেবে, তাহলে এটা হয়ে যাবে 105/100, 100-র সাথে 5 অ্যাড করে দেবে, ইন্টু পরে 5%-এর হ্রাস হয়েছে, তাহলে 100 থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 95/100। ইকুয়াল দিয়ে যেটা জনসংখ্যা এখানে দেওয়া আছে সেটা বসিয়ে দাও 7980, তাহলে এখানে বসিয়ে দাও 7980। এবার এটার ইজিলি ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। 5 দিয়ে আমরা কাটতে পারি, 5 দিয়ে কাটলে 5 19 95, 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 21 105, 5 দিয়ে কাটলে 5 20 100। 19 দিয়ে যদি এটা আমরা কাটি তাহলে এখানে 4 19 76, 36 19 দুগুণে 38, আর এদিকে 0 মানে 420। 21 দিয়ে যদি আমরা এই 420-কে কাটি তাহলে 20 বারে কাটে। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি দেখো 20 ইন্টু 20 ইন্টু 20, এই দুটো 20 আর এই 20টা আমাদের কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 8000 আমাদের কারেক্ট অ্যান্সার, নো প্রবলেম। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। এখানে 4 নম্বর কোশ্চেন বলছে একজন আসবাবপত্র বিক্রেতা 720 টাকা দরে দুটি চেয়ার বিক্রি করলো। আচ্ছা, তাহলে এখানে একজন বিক্রেতা দুটি চেয়ার বিক্রি করেছে 720 টাকায়। তাহলে আমি বলতে পারি দুটি চেয়ারের সেলিং প্রাইস 720 টাকা মানে সেম। তাহলে বলতে পারি সেলিং প্রাইস প্রথমটার ইকুয়াল টু সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য দ্বিতীয়টার সমান। ঠিক আছে? ইকুয়াল টু কত? দুটোরই 720 টাকা করে।
এবার আমাদের এখানে বলছে দেখো পার্সেন্টেজে যদি অ্যান্সার চায় না, তাহলে এক্স্যাক্ট ভ্যালু এই 720 টাকার কোনো কাজ নেই, এটা ছাড়াই আমরা অঙ্কটা করতে পারবো। কীভাবে করতে পারবো দেখো, এখানে বলছে একটি চেয়ারের ওপর 20% লাভ এবং অপরটির ওপর 20% ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমরা সিপি আর এসপি লিখে নিলাম। প্রথমটার 20% লাভ হয়েছে, তার মানে 100 জিনিস বিক্রি করেছে 120-তে। পরেরটার 20% ক্ষতি হয়েছে, তার মানে 100 জিনিস 20 লস হয়েছে, তার মানে 80-তে বিক্রি করেছে, 100 থেকে 20 কম করে দাও। এবার এগুলো না এইভাবে লিখবে না, তুমি ডাইরেক্ট পরীক্ষায় কাটাকাটি করে লিখবে। দেখো 20 দিয়ে যদি কাটি 5 20 100, 6 20 120, তাহলে এখানে ডাইরেক্ট আমরা লিখতে পারি 5:6। আর এটাকে লেখা যায় 5 20 100, 4 20 80, তাহলে 5:4 লেখা যায় ডাইরেক্ট। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোর সেলিং প্রাইস আমাদের এখানে সমান। তাহলে সেলিং প্রাইস সমান করার জন্য ক্রসে, এই যে সেলিং প্রাইস এখানে যেটা আছে আলাদা আলাদা আছে, 6 আর 4 আছে, এটাকে সেম করার জন্য আমরা এটা ক্রসে গুণ করব, মানে 4টা উপরে চলে যাবে আর 6টা নিচে গুণ হয়ে যাবে। এবার আমি এই গুণটা করতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে 4 আর 6 2 দিয়ে কাটে, তাহলে 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে কত হবে, 5 দুগুণে হয়ে যাবে এটা 10, 6 দুগুণে এটা হয়ে যাবে কত 12, 5 3 5 15 হয়ে যাবে, 4 দিয়ে 3-এর সাথে গুণ করলে 3 4 12 হয়ে যাবে। তাহলে সেলিং প্রাইসটা এখানে ইকুয়াল হয়ে যাচ্ছে, নো প্রবলেম, ওকে। এবার আমরা এখানে কি পাচ্ছি দেখো, আমাদের এখানে বলছে এই লেনদেনে কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে এবার আমি দেখি যে কেনা দাম কস্ট প্রাইস কত, 10 আর 15 টোটাল 25 টাকা আমার কেনা দাম, আর বিক্রির দাম কত 12 আর 12 টোটাল 24 টাকা আমার বিক্রির দাম। 25 টাকায় কিনে 24 টাকায় যদি বিক্রি করি তাহলে আমার 1 টাকা লস হবে। 25 টাকায় কিনে 24 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে আমার 1 টাকা লস হবে, 1 টাকা লস হচ্ছে। তাহলে এবার এটা পার্সেন্টেজে কীভাবে বার করবো দেখো, তাহলে কস্ট প্রাইস কত 25 টাকা, তাহলে কস্ট প্রাইসটা নিচে লেখো 25, তার উপর 1 টাকা লস, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও, 25 দিয়ে কাটলে 4 25 100, তার মানে 4% লস। ক্লিয়ার, নো প্রবলেম, বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনে আসো। এখানে বলছে এক ব্যক্তি 75 টাকা প্রতি কেজি দরে কিছু পরিমাণ চাল কিনলেন। আচ্ছা, এবার বলছে এর মধ্যে 10% চাল খারাপ হয়ে যায়, বাকি চাল কত দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। আচ্ছা, তাহলে সিম্পল, আমি এখানে জানি না যে কতটা চাল কিনেছিলেন, আমি এখানে ধরে নিলাম যে 10 কেজি চাল কিনেছিলেন। 10 বা 100 ধরবে, এগুলোতে পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে 10 কেজি চাল সে কত টাকা করে কিনেছে, প্রত্যেক কেজির দাম 75 টাকা করে কিনেছে, তাহলে এখানে সে টোটাল 750 টাকার চাল কিনেছে। এটা টোটাল সিপি কস্ট প্রাইস 750 টাকা। ক্লিয়ার, তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার বলছে এবং 10% চাল খারাপ হয়ে যায়, তাহলে 10 কেজির যদি 10% খারাপ হয়ে যায়, 10 কেজির 10% বার করো, 10/100, 10% মানে 00 সাথে 00 ক্যান্সেল, তাহলে 1 পরে থাকছে 1 কেজি, তার মানে 1 কেজি তার আলটিমেটলি খারাপ হয়ে গেছে। তাহলে 10 কেজির মধ্যে 1 কেজি খারাপ হয়ে গেলে তার কাছে আছে আর কত কেজি, 9 কেজি। ক্লিয়ার। এবার বলছে বাকি যে চাল আছে, বাকি চাল কত দরে বিক্রি করলে তার 20% 20%-এর লাভ হবে। এবার দেখো কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস আমাদের ছিল 750, 20%-এর লাভ মানে এটা 100-র সাথে 20 অ্যাড হয়ে যাবে, মানে 120% হয়ে যাবে, তাহলে 120/100, তাহলে 20% লাভ মানে 120%-এ বিক্রি করতে হবে। ক্লিয়ার। তাহলে এখান দিয়ে আমরা সেলিং প্রাইসটা কী পাচ্ছি, বিক্রির দামটা, সেলিং প্রাইসটা আমরা কী পাচ্ছি দেখো, 00-র সাথে 00 ক্যান্সেল, 75 × 12, এটার গুণ করার দরকার নেই, এরকমই রাখো। তাহলে এই দামে আমার সেল করতে হবে। এবার আমার কাছে আছে কত, 9 কেজি, তাহলে 9 দিয়ে ভাগ করে দাও। তো 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের প্রত্যেক কেজির দাম বেরিয়ে যাবে, 3 3 9, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 25 75, তাহলে 25 × 4 100। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 100 টাকা প্রতি কেজি, এত দামে আমার বিক্রি করতে হবে। অপশান সি আমাদের কারেক্ট। ক্লিয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 6 নম্বর কোশ্চেন। তো 6 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে দেখো, একজন ব্যবসায়ী একটি ঘড়ি 450 টাকা দামে কিনে তার ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করলো যাতে 10% ছাড় দেওয়ার পরেও 20%-এর লাভ হয়ে যায়। ঘড়িটির ধার্য মূল্য কত? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে দাও। কীভাবে করতে হয় এটা ডাইরেক্ট ট্রিক দেখাচ্ছি। যদি আমাদের এরকম কস্ট প্রাইস, ছাড়, মার্ক প্রাইস সব বলা থাকে, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, যদি এগুলো সব বলা থাকে তাহলে আমরা ডাইরেক্ট করবো, সূত্রে অ্যাপ্লাই হবে আমাদের এখানে কস্ট প্রাইস ইন্টু প্রফিট পার্সেন্টেজ। প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপরেই ক্যালকুলেট হয়, মাথায় রাখবে। আর মার্ক প্রাইসের উপরে সবসময় কী ক্যালকুলেট হবে, ডিসকাউন্ট ইন্টু ডিসকাউন্ট পার্সেন্টেজ। ব্যাস, এটা করে দেবে, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। এবার এখানে কস্ট প্রাইস কত দেওয়া আছে, ঘড়িটি 450 টাকা দামে কিনেছিলাম, তাহলে কস্ট প্রাইসের জায়গায় 450 ইন্টু প্রফিট কত, লাভ বলেছে 20%-এর লাভ হবে, তাহলে যত লাভ হবে সেটা সবসময় 100-র সাথে যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 120%। ওকে, নো প্রবলেম। ইকুয়াল টু মার্ক প্রাইস, ধার্য মূল্য কত, তাহলে মার্ক প্রাইসটাই বার করতে বলছে, তাহলে মার্ক প্রাইসের জায়গায় কিছু লেখার দরকার নেই, মার্ক প্রাইসই রাখো, এটাই বার করতে হবে। ডিসকাউন্ট, ছাড় কত, 10%-এর ছাড়, তাহলে ছাড় মানে কি 100 থেকে তত বিয়োগ হয়ে যাবে, যত পার্সেন্টের ছাড়, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90% হয়ে যাচ্ছে।
এতদূর ক্লিয়ার? তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এবার এখান থেকে পার্সেন্টেজের সাথে আমরা এখানে পার্সেন্টেজ ক্যান্সেল করলাম, এই জিরোর সাথে আমরা এই জিরো ক্যান্সেল করলাম। 9 দিয়ে যদি আমরা কাটি 5 রং 45, 5 আসবে, 5 × 12, 5 12 60, আর এখানে একটা জিরো আছে, তার মানে 600 টাকা। তাহলে মার্ক প্রাইস কত দাঁড়াচ্ছে? মার্ক প্রাইস আমাদের এখানে দাঁড়াচ্ছে 600 টাকা। অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 7 নম্বর কোশ্চেন। এটাও খুব পপুলার কোশ্চেন, স্টার দিয়ে দাও, ভালো কোশ্চেন, পরীক্ষায় প্রচুর রিপিট হয়। এখানে বলছে এ এবং বি একসাথে কোনো কাজ টি দিনে করতে পারে। তাহলে এ প্লাস বি যদি করে তাহলে টাইম লাগবে কত? টাইম লাগবে হচ্ছে টি দিন। এবার বলছে এ একা কাজটি করলে টি প্লাস 3 দিনে শেষ করতে পারে। তাহলে এ যদি একা করে তাহলে টাইম লাগবে কত? টি প্লাস 3 দিন। ক্লিয়ার? এরপর বলছে বি একা কাজটি টি প্লাস 12 দিনে শেষ করতে পারে। তাহলে বি যদি একা করে তাহলে তার টাইম লাগবে কত? টি প্লাস 12 দিন টাইম লাগবে। টি এর মান কত? তাহলে টি এর মান যদি আমাদের এরকমভাবে ভ্যালু দিয়ে ডাইরেক্ট টি এর মান জিজ্ঞাসা করে, যেখানে এ আর বি মানে টি, এ মানে হচ্ছে টি প্লাস 3, বি মানে হচ্ছে টি প্লাস 12, তাহলে এখানে আমরা টি এর ভ্যালু ডাইরেক্ট বার করবো, সেটা হচ্ছে রুট করে দেবে। রুট করে এখানে যে 3 আর 12 দেখতে পাচ্ছ সেটা গুণ হিসেবে লিখে দেবে, 3 × 12। ডাইরেক্ট অ্যান্সার টি এর ভ্যালু বেরাবে। তাহলে এটা কত আসবে? 3 12, এটা আসবে 36। তাহলে 36-এর রুট করলে কত আসবে? 6 6 34, 6 বাইরে আসবে। ক্লিয়ার? তাহলে টি এর ভ্যালু আমাদের এখানে কত পেয়ে যাচ্ছি আমরা? 6। তাহলে অ্যান্সার আমাদের কত হয়ে গেল? অ্যান্সার আমাদের হয়ে গেল 6 দিন। ব্যাস খতম। আর এর থেকে কিচ্ছু করার দরকার নেই বেশি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 8 নম্বর কোশ্চেন। তো এখানে আমাদের 8 নম্বর কোশ্চেনটা বলছে এ এবং বি কোনো কাজ যথাক্রমে 9 দিন এবং 18 দিনে শেষ করতে পারে। তাহলে এ যদি কোনো কাজ করে তার 9 দিন টাইম লাগে, বি যদি কোনো কাজ করে তার 18 দিন টাইম লাগবে। এবার বলছে তারা একসাথে কোনো একটি কাজ শুরু করলো এবং কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে গেল। তাহলে এ আর বি কাজ স্টার্ট করলো এখানে, আর কাজ শেষ ধরো এখানে হয়েছে, শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেছে। তাহলে এ চলে গেছে 3 দিন আগে, কাজ শেষ হওয়ার এরকম একটা জায়গাতে এ চলে গেছে 3 দিন আগে। এরপর আমাদের বলছে মোট কাজ কতদিনে শেষ হলো। তাহলে কাজটা যে এখান থেকে স্টার্ট হলো আর এই অবধি চললো, কতদিনে চললো, কতদিনে শেষ হলো। তাহলে এটা আমরা কীভাবে বার করবো দেখো। তাহলে এটা করার জন্য সিম্পল, সবার আগে আমরা এটা লসগু নেবো। লসগু আমাদের কত আসবে? 18 লসগু আসবে। এটা আমাদের চলে আসলো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার আমরা এখান থেকে এফিসিয়েন্সি বার করবো। 9 দিয়ে 18কে ভাগ করলে 9 2 18, 18কে ভাগ করলে 18কে 18 দিয়ে 18কে 18, এফিসিয়েন্সি বেরিয়ে গেল এ আর বি এর। তাহলে এখানে যদি কেউ শেষের দিক থেকে কাজ ছেড়ে দেয়, যে ছেড়ে দিয়েছে সে কদিন আগে ছেড়ে দিয়েছে? 3 দিন আগে এ ছেড়ে দিয়েছে। তাহলে 3 ইন্টু এই 3 দিন, 3 দিনের 3 ইন্টু এ একদিনে কটা করতে পারে? দুটো। ঠিক আছে, এর ভ্যালুটা নেবে, একদিনে দুটো করতে পারে, এই 2 এর সাথে গুণ করে দাও ডাইরেক্ট, 3 2 কত? 6। তাহলে এই 3 দিন এ কাজ করলে 6টা কাজ করতে পারতো। জাস্ট এই 18 যেটা টোটাল কাজ আছে তার সাথে এই 6টা কাজ এখন অ্যাড করে দেবে লাস্টে, যে ছেড়ে দেবে তার কাজটা বার করে অ্যাড করে দেবে, এটাই হচ্ছে কাজ। তাহলে টোটাল কাজ কত চলে আসবে? এটা চলে আসবে 24। তাহলে এই 24টা কাজই যদি এখন এ আর বি, দেখো এখানে এ কেও আমরা যুক্ত করে দিয়েছি কাজের মধ্যে, তাহলে এবার এ আর বি দুজনে একসাথেই করবে। তাহলে দুজনে একসাথে করলে 2 1 3টে করে কাজ করবে একদিনে। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 8 24, 8 দিনে পুরো কাজ কমপ্লিট হবে। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, 8 দিন। সহি হে, নো দিক্কত, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 9 নম্বর কোশ্চেন। বলছে একটি নল কোনো একটি চৌবাচ্চাকে অপর এক নলের তুলনায় 3 গুণ কম সময়ে ভরে। 1 সেকেন্ড মেরে ভাই, কোশ্চেনটা একটু উপরে উঠে গেছে, একটু নিচে নামিয়ে দিই। ওকে, আবে ঠিক হ্যাঁ। তো কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, একটি নল একটি চৌবাচ্চাকে অপর এক নলের তুলনায় 3 গুণ কম সময়ে ভরে। তাহলে এখানে একটা নল এ একটা নল বি ধরে নাও। তাহলে টাইম একটার থেকে 3 গুণ কম সময় নেয়, বা বলতে পারি একটার থেকে 3 গুণ বেশি সময় নেয়। তাহলে এ যদি একটা টাইম নেয় তাহলে বি নেবে তার 3 গুণ বেশি সময়, মানে 3 টাইম নেবে। একটার সাথে একটা 3 গুণের টাইমের ডিফারেন্স। তাহলে এখানে আমরা টাইম পেয়ে গেলাম। এবারে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বার করতে পারি, টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি। তাহলে কত বেরাবে? 1 আর 3 এর লসাগু 3, 3 আমাদের চলে আসলো। এবার এখান থেকে আমরা এফিসিয়েন্সি বার করব। তাহলে 1 দিয়ে 3কে ভাগ করো, তাহলে 3 চলে আসবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 চলে আসবে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কাজ করার ক্ষমতা, এফিসিয়েন্সি। এবার বলছে যদি দুটি নল মিলে খালি চৌবাচ্চাটিকে 36 মিনিটে ভরতে পারে। তাহলে খালি চৌবাচ্চাটা টোটাল যদি আমরা দুটো নল একসাথে চলাই তাহলে কি হবে দেখো, 3 আর 1 4 4 করে ভরবে। এবার আমাদের এখানে টোটাল আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 3। তাহলে 3 উপরে লেখো। সেটা যদি দুজন একসাথে করে 4 4 করে যদি আমাদের ভর্তি করতে থাকে, তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে আমাদের এখানে টোটাল টাইমটা বেরিয়ে যাবে, যে কত টাইমে ভরবে। আর সেইটাই আমাদের এখানে দেওয়া আছে কত? 36 মিনিট। তাহলে আমরা বলতে পারি এটার ভ্যালুই আমাদের এখানে দেওয়া আছে কত? 36 মিনিট। নো প্রবলেম, নো ডাউট। এবার আমাদের এখানে বলেছে ধীর গতির নলটি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় নেবে। এবার ধীর গতির যেটা আছে সেটা
ধীর গতিটা যদি আমরা দেখি তাহলে তার টাইম কত লাগবে, টোটাল ক্যাপাসিটি কত 3, তাহলে 3 লেখো। শুধু ধীর গতিটা চলে এক এক করে ভরবে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা যদি চলতে থাকে তাহলে কত টাইম লাগবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু জানতে চাইছে। তাহলে এটা আমরা ডাইরেক্ট কীভাবে করবো, ডাইরেক্ট আমরা এইভাবেই করব। এখানে 36 যেটা দেওয়া আছে, 36 মিনিট এক্স্যাক্টলি যেটা দেওয়া আছে সেটা আমাদের ভ্যালু কিসের, 3/4-এর। তাহলে 3/4 দিয়ে ভাগ করে দাও, 3/4 দিয়ে ভাগ করে দাও। আমাদের বার করতে হবে 3/1-এর ভ্যালু, তাহলে 3/1 দিয়ে গুণ করে দাও। এই নিচের যে 4টা আছে, এই নিচের 4টা ডাইরেক্ট উপরে চলে যাবে, তাহলে উপরে পাঠিয়ে দাও। 3-এর সাথে আমাদের 3 ক্যান্সেল, তাহলে এটা আমাদের কত চলে আসলো, 4 × 36। এবার এই 4 × 36 এটা মিনিটে আছে, ঘন্টায় আমাদের অ্যান্সার দেওয়া আছে। তাহলে ঘন্টায় নেওয়ার জন্য আমরা কী করবো, 60 দিয়ে ভাগ করে দেবো, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তো এবার যদি আমরা কাটি, 12 দিয়ে কাটলে 5 × 12 = 60, 12 দিয়ে কাটলে 3 × 12 = 36, তাহলে 3 × 4 = 12/5 আসছে। ক্লিয়ার, নো দিক্কত। তাহলে কত আসছে আমাদের এখানে, 12/5 আসছে। তাহলে এই 12/5-কে যদি আমি একটু ক্যালকুলেশন এখানে করে দেখাই, 12/5 তার মানে 12-কে 5 দিয়ে ভাগ, অ্যাকচুয়ালি 5 দিয়ে যদি আমরা ভাগ করি ভাই, তাহলে আমরা কত পাবো, 5 দুগুণে আমরা পাবো 10, 90/2। তাহলে আমরা এটা পাবো হচ্ছে 2/5। 2/5 ঘন্টাকে মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ করে দাও। তাহলে এটি যদি আমরা দেখি 2 ঘন্টা আসবে, আর এদিকে 5 দিয়ে কাটলে 5 × 12 = 60, 12 দুগুণে 24, তাহলে 2 ঘন্টা 24 মিনিট আসছে। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, 2 ঘন্টা 24 মিনিট। নো ডাউট, নো প্রবলেম, 2 ঘন্টা 24 মিনিট, অপশান ডি আমাদের কারেক্ট, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 2 ঘন্টা 24 মিনিট। ভালো কোশ্চেন ছিল, লজিক্যাল কোশ্চেন ছিল, পুরো ডিটেলসে বলে দিলাম। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেনে। তো 10 নম্বর কোশ্চেনটা কি বলছে, একটি যন্ত্রচালিত নৌকা স্রোতের দিকে আছে, নৌকা স্রোতের অঙ্ক পুরো চ্যাপ্টার ওয়াইজ করানো আছে। ভিডিওর নিচে তোমরা 2 নম্বর লিঙ্কে ক্লিক করলে পুরো তোমরা পৌঁছে যাবে, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, এখানে আমাদের এখানে বলছে যে যন্ত্রচালিত একটি নৌকা আছে যার স্রোতের দিকে, আচ্ছা তাহলে নৌকা স্রোতের অঙ্কতে আমরা সবার আগে আপস্ট্রিম মানে স্রোতের বিপরীত, স্টিল ওয়াটার তার মানে হচ্ছে শান্ত জল, আর একটা আমরা লিখবো হচ্ছে ডাউনস্ট্রিম মানে স্রোতের সাথে। তাহলে এই দিকে হচ্ছে আমাদের স্রোত, নো প্রবলেম। এই টার্মগুলো প্রত্যেকটা বলা আছে আগেই, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার ভাই, তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। এবারে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, স্রোতের দিকে মানে ডাউনস্ট্রিমে, স্রোতের দিকে মানে ডাউনস্ট্রিমে, কারণ স্রোতের দিকে 9 কিলোমিটার দূরত্ব 2 ঘন্টায় যায়, তাহলে 9 কিলোমিটার যদি 2 ঘন্টায় যায়, তাহলে 9-কে 2 দিয়ে ভাগ করে দাও, 1 ঘন্টায় যায় কত, 4.5, তাহলে এটাই আমাদের স্পিড, 4.5 কিলোমিটার/আওয়ার ডাউনস্ট্রিমে। এরপর বলছে এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 6 ঘন্টা লাগে, তাহলে একই দূরত্ব মানে 9 কিলোমিটার যেতে তার 6 ঘন্টা লাগে, 6 দিয়ে ভাগ করে দাও, 3 × 3 = 9, 3 দুগুণে 6, 3/2 মানে 1.5, তাহলে এখানে স্পিড আপস্ট্রিমে কত হয়ে গেল, 1.5। ওকে, নো প্রবলেম। স্থির জলে নৌকার গতি কত, স্থির জলে গতি বার করার জন্য এই দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, 6, 6-কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 3। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত, 3 কিলোমিটার/আওয়ার। অপশান এ আমাদের কারেক্ট। ওকে, তো আজকের আমাদের 10টা কোশ্চেন ছিল, ভালো প্রত্যেকটা ভালো কোশ্চেন ছিল যেগুলো তোমাদের এক্সামে পুরো ডাইরেক্টলি তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো রোজ ওঠো, তোমাদের এই ক্লাসটা যারা এখন দেখছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগের প্রত্যেকটা ক্লাস দেখতে পারবে। রিভিশন করো বারবার, যে কোশ্চেনটা তোমার মনে হচ্ছে যে একটু ভালোভাবে রিভিশন করতে হবে সেটা দেখো, নোটস তৈরি করো, ব্যাস তোমার অঙ্কর কোঠা কমপ্লিট হয়ে যাবে ডেইলি। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।